যতই ষড়যন্ত্র হোক, চক্রান্ত হোক ইসলামের বিরুদ্ধে, ইনশাআল্লাহ ইসলামের যে জাগরণ শুরু হয়েছে এটাকে আর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েই হোক, অথবা ল্যাংড়া মশা দিয়েই হোক, অথবা যে কারো মাধ্যমে হোক, আল্লাহ কাউকে না কাউকে দিয়ে পৃথিবীর বুকে আবারও খেলাফতের রাশেদা ফিরাবেন ইনশাআল্লাহ। বড় সৌভাগ্যবান হব আমরা যদি আমাদেরও সেখানে কিছু অবদান এবং অংশগ্রহণ থাকে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত জামানার খালেদ বিন ওয়ালিদ না হতে পারলে অন্তত জামানার বেলালে হাবশি, জামানার সুমাইয়া হিসেবেও যদি কবুল করে, আলহামদুলিল্লাহ। আমাদের রক্তের বদৌলতেও যদি এই দেশে, এই বিশ্বে আবার ইসলাম বিজয়ী হয়, আলহামদুলিল্লাহ। যোগ্যতা আবারও প্রতিষ্ঠা করতে হবে নিজেদের ভেতরে। আমরা যদি সেই বদরওয়ালাদের মতো যোগ্যতা অর্জন করতে পারি, আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে হলেও আমাদেরকে সাহায্য করবে। তাহলে যোগ্যতা অর্জনের দরকার আছে নাকি নাই? তাহলে আমি বলছিলাম যে কিয়ামত পর্যন্ত মোট যোগ হবে 5টা। এটা আমাদের মূল আলোচনা না। মূল আলোচনা হলো ইসলামী শাসন ব্যবস্থা বা খেলাফতের পতন হয়েছে কয়বার? 2বার। এর মধ্যে প্রথমবার পতনের পর আবারও ফিরেছে, দ্বিতীয়বার পতনের পর এখনো ফেরে নাই, কিন্তু ফিরবে ইনশাআল্লাহ, আপকামিং সুন ইনশাআল্লাহ। তাহলে প্রথমবার পতন হলো কেন আর দ্বিতীয়বার পতন হলো কেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলবেন কেন? রোগ বুঝলে ওষুধ দেওয়া যায়। ডাক্তার যদি রোগ ধরতে না পারে ওষুধের পর ওষুধ লিখবে, কাজ হবে না। রোগ যদি চিহ্নিত হয় সেটার যথাযথ চিকিৎসা করা যায়। অতীতে আমরা আল্লাহর দেওয়া নেয়ামত কেন হারিয়ে ফেলেছিলাম, কেন বঞ্চিত হয়েছিলাম, এই অতীতের কারণগুলো, রোগগুলো, ব্যাধিগুলো যদি সামনে রাখেন, আশা করা যায় আগামী দিনে ওই ব্যাধিগুলো থেকে আমরা নিজেদেরকে নিরাপদ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি সেটার ব্যাপারে সচেতন না হন তাহলে এই জাতিকে সহজে বাঁচানো যাবে না। এই যে এখন হামে, আজকেও পত্রিকায় এসেছে গত 24 ঘন্টায় নাকি 12 জন শিশু ইন্তেকাল করেছে। এর আগে একদিন দেখলাম সর্বোচ্চ 17 জন পরিমাণ ইন্তেকাল করেছে। অথচ হামকে তো জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল বহু আগে, হামের নাম নিশানাও তো ছিল না। বহু যুগ পর্যন্ত হামের নাম নিশানাও তো ছিল না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে টিকার ব্যাপারে এবং অন্যান্য জিনিসের ব্যাপারে গাফলতি দেখানো হয়েছে। এখন দেখা যায় বাচ্চাদের জন্য একটা মহামারী রূপ ধারণ করে ফেলেছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন এটা থেকে। তাহলে রোগের ব্যাপারে আগ থেকেই যদি সচেতন না হন, যখন চলে আসে কিছু করার থাকে না। তাহলে ইসলামী খেলাফতের পতন হয়েছে 2বার, প্রতিবার আলাদা আলাদা কিছু কারণ আছে। এই কারণগুলোর ব্যাপারে যদি আগামী দিনেও সচেতন না হন, আজকেও যদি সচেতন না হন, পশ্চিমকালে আমাদের মতো অথর্বদেরকে দিয়ে আল্লাহ তার দিনকে এবং তার শরীয়তকে বিজয়ী করবেন আশা করা যায় না। যোগ্যতা আবারও প্রতিষ্ঠা করতে হবে নিজেদের ভেতরে। আমরা যদি সেই বদরওয়ালাদের মতো যোগ্যতা অর্জন করতে পারি, আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে হলেও আমাদেরকে সাহায্য করবে। তাহলে যোগ্যতা অর্জনের দরকার আছে নাকি নাই? তাহলে আমরা মৌলিক কয়েকটা কারণ, যেটা না বললেই না, এটা চিহ্নিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমবার যেবার খেলাফতের পতন হয় 1258 সালে হালাকু খানের হাত ধরে। সেই চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নাম তো সকলেই কম বেশি জানেন। সেই মঙ্গোলীয় আর তাতারিদের হাত ধরে প্রথমবার যে খেলাফতের পতন হয়, এর মৌলিক কারণ ছিল কয়েকটা। একদম যদি আমরা বেশি আলোচনা করতে চাই অনেক কারণ বের করা যাবে, কিন্তু আমি আগেই বলেছি মোটা দাগে কিছু পয়েন্ট আমরা ফাইন্ড আউট করব, যাতে করে এগুলোর ব্যাপারে এখনো সচেতন থাকতে পারি আর আগামী দিনে আমরা আমাদের লড়াইয়ে সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। 1 নম্বর এবং সর্বপ্রধান কারণ ছিল অনৈক্য, যেটা আমাদের বাংলাদেশে তো নাই আলহামদুলিল্লাহ। অনৈক্য বুঝেন মানে ঐক্যের বিপরীতটা। ঐক্য মানে তো সবাই এক থাকা, আর অনৈক্য মানে হলো সবাই গ্রুপ গ্রুপ, ফেরকা ফেরকা, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়া। আমাদের বাংলাদেশে তো অনৈক্য নাই আলহামদুলিল্লাহ, বা সবার মধ্যে থাকলো, নামাজিদের মধ্যে নাই আলহামদুলিল্লাহ। অনৈক্য কত প্রকার আর কি কি, এটা আমাদের চাইতে ভালো কে জানে। এমনকি নবীজি তো বলেছিলেন তার উম্মত হবে 73 দল। এক মিরপুরেই খুঁজে দেখেন দল আছে 73 না এর চাইতে আরো বহুগুণ বেশি। নবীজি তো বলেছিলেন মোটা দাগে 73 দল হবে, অথচ কত শাখা উপশাখা আর ডালপালা যে বিস্তার করেছে একমাত্র আল্লাহই ভালো জানে। এমনকি বাংলাদেশ ইসলামী দল কয়টা আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো এর জবাব দেওয়ার যোগ্যতাই আমার নাই। মানে সবগুলো দলের নাম বলে দূরের কথা, মোট দল যে কয়টা এটা হিসাব করে বের করার যোগ্যতাই আমার নাই, আল্লাহ হেফাজত করুক। তো অনৈক্য কিভাবে কারণ হয়েছিল? সর্বপ্রথম কারণ হয়েছিল, একজন খলিফা ছিল, খলিফা নাসের, যে মূলত শিয়া ছিল। কিন্তু ওই যে সে সময় যেহেতু রাজতন্ত্রের যুগ ছিল, আব্বাসী বংশধরদের মধ্যেই খেলাফত ছিল, একজন মরার পর আরেকজন, আরেকজন মরার পর আরেকজন, এভাবে চেন চলতে থাকতো। তা আব্বাসী খলিফা নাসির প্রায় অর্ধ শতাব্দী বুঝেন তো, 50 বছর, 50 বছরের বেশি সময় পর্যন্ত খেলাফতের গদিতে বসে থেকেছে, এত লম্বা সময়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসেছে। ভুল সিদ্ধান্ত হলো
খেলাফতের কনসেপ্টটা এরকম, সারা দুনিয়াতে কেন্দ্রীয় নেতা হন একজন, কিন্তু আঞ্চলিক শাসক অনেক থাকে। এক এক অঞ্চলে এক একটা সাম্রাজ্য থাকে, যেখানকার প্রধানকে সুলতান বলে বা আমির বলে, আমির বা সুলতান। আর সব শাসকের একদম কেন্দ্রীয় একজন শাসক থাকে, তাকে বলা হয় খলিফা, যার কথা সব সুলতানরাও শোনে, সব আমিররাও শোনে। তো ওই সময় মুসলমানদের একটা শক্তিশালী সাম্রাজ্য ছিল, নাম হলো খাওয়ারিজম সাম্রাজ্য। খারেজি না, আবার ওইটা আলাদা বাতিল দল। খাওয়ারিজম সাম্রাজ্য, এদের এরিয়া ছিল এত বড়, একদিকে হিন্দুস্তানের কিছু এলাকা, আর একদিকে পুরো খোরাসান মানে বর্তমান আফগানিস্তান হয়ে ওই যে রাশিয়ার আশপাশে বিভিন্ন এলাকার নাম শুনেন, ইস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই স্থান সেই স্থান, এইগুলো হয়ে একদম যেতে যেতে অতিক্রম করে ওই বিশাল এরিয়া জুড়ে, মানে একটা বর্ডারের মতো এমন একটা এরিয়া লম্বায় এত বেশি, এই দিক থেকে কেউ যদি মুসলিম বিশ্বে হামলা করতে চায় ওদের উপর দিয়ে যেতে হবে। এখন চীন থেকে অথবা মঙ্গোলিয়া থেকে তাতারিরাই আসুক আর যেই আসুক, যদি মক্কা দখল করতে চায়, মদিনা দখল করতে চায়, তাহলে খাওয়ারিজম সাম্রাজ্যকে ডিঙ্গিয়ে যেতে হবে, এছাড়া রাস্তা নাই। ওই যুগে তার বিমান নাই যে আকাশ দিয়ে যাবে। তাহলে মুসলমানদের জন্য একটা প্রতিরক্ষা দেয়াল ছিল আলহামদুলিল্লাহ এই খাওয়ারিজম সাম্রাজ্য। কিন্তু এক পর্যায়ে খলিফা তার মাথায় কেউ ভোট ঢুকালো, এত শক্তিশালী একটা সাম্রাজ্য যদি থাকে, তারা দুদিন আগে বা পরে তারা যেই পরিমাণ শক্তিশালী আর জাতিগতভাবেও বীর, আপনি তো এখনো দেখেন এই যে আফগান জাতি, পাঠান জাতি, আবার ওই টার্কি জাতি, এদের মধ্যে এক ধরনের আলাদা বীরত্ব আছে এবং তাদের চিন্তা এমন, তারা কারো অধীনে যেতে চায় না, গোলামিটা তাদের রক্তের সাথেই যায় না। তারা সাম্রাজ্যবাদীরা কখনো তাদেরকে বেশি দিন দমন করে রাখতে পারে না, দুদিন আগে বা পরে বিপ্লবের আগুন জ্বলে এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে তারা জয় অর্জন করে। তো খলিফাকে বোঝানো হলো, আপনি বাগদাদে বসে সারা দুনিয়ায় যদি রাজত্ব করতে চান, এই সাম্রাজ্যটাকে আপনার জন্য চ্যালেঞ্জ মনে করতে হবে। ওরা যদি শক্তিশালী হতে থাকে, তাহলে দুদিন আগে বা পরে আপনারাও গদি থেকে সরিয়ে গদি দখল করতে পারে, ওরাই খলিফা হয়ে যাবে। খলিফা চিন্তা করলো নিজের লোক তার অধীনে এবং তাকেও খলিফা মানে, কিন্তু সে চিন্তা করলো না এদেরকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। তো বিভিন্ন বিষয় নিয়ে এদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হতে লাগলো। এক পর্যায়ে যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতিও হলো, যদিও আবহাওয়াগত এবং প্রাকৃতিক কিছু দুর্যোগের কারণে শেষ পর্যন্ত ভয়ঙ্কর যুদ্ধটা হয় নাই। কিন্তু খলিফা মোটামুটি এটা বুঝে ফেললো যে এদের সঙ্গে যদি যুদ্ধ করি, এরা যে বীর জাতি, হয়তো এদেরকে হারাতেই পারবো না, বা যদি হারাইও এই পরিমাণ ক্ষয়ক্ষতি আমার হবে, এটা পোষাতে অনেক দীর্ঘকাল লেগে যাবে। তো সুতরাং ভিন্ন পথ খুঁজতে হবে। তো ভিন্ন পথ কি? কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় কিনা। তখন খলিফা খুঁজে খুঁজে এই চেঙ্গিস খানের সন্ধান বের করলো। তখনও চেঙ্গিস খান মহাবীর হয় নাই, সারা দুনিয়া জয় করার এই লকব তখনও তার নামের সঙ্গে যায় নাই, কিন্তু সে সন্ধান পেল এমন কিছু বর্বর জাতি আছে, এগুলো কোনো রক্ত মাংসের মানুষই মনে হয় না, চরম হিংস্র। ওই হায়ানাও ফেল এদের সামনে, মানুষের রক্ত খেতেও দ্বিধা করে না। তো খলিফার মাথায় আসলো, আমি ওদেরকে লাগায় দেই এই খাওয়ারিজম সাম্রাজ্যের বিরুদ্ধে। যদি জেতে তাও ভালো, যদি হারে তাও ভালো, আমার লসের কিছু নাই। যদি জিতে যায় তাও আমার লাভ, আর যদি হেরে যায় তাও তো আমার সমস্যার কিছু নাই। এখন চেঙ্গিস খানকে খবর দিবে কিভাবে? ওই সময় গোয়েন্দা মারফত খাওয়ারিজম সুলতান যিনি ছিলেন, তিনিও সংবাদ পেয়ে গিয়েছেন যে আমাদের বিরুদ্ধে ভেতরে ভেতরে ষড়যন্ত্র হচ্ছে। এমনভাবে চেক বসালেন, এখন মঙ্গোলিয়া যেতে চাইলে তার এলাকার উপর দিয়ে যেতে হবে, আগেই তো বলেছে আকাশপথ নাই। এমনভাবে চেক বসিয়েছে, কোন নারী পর্যন্ত নিজের গোপন কাপড়ের ভেতরে, অন্তর্বাসের ভেতরে চিঠি নিয়ে যাবে ওই সুযোগ পর্যন্ত নাই। তন্ন তন্ন করে সার্চ করা হতো। তো এখন চিঠি পাঠানোর রাস্তা বন্ধ, এমনকি কবুতর পর্যন্ত উপর দিয়ে উড়ে গেলে তীর মেরে নামিয়ে দিত, কারণ কোন রাস্তাই খোলা রাখে নাই চেঙ্গিস খান পর্যন্ত চিঠি যাওয়ার। কিন্তু শয়তানি বুদ্ধি তো অপরিসীম, শয়তানি বুদ্ধি তো শেষ থাকে না। খলিফা নাসিরের মাথায় বুদ্ধি আসলো, এক লোককে ডেকে তার মাথা কামিয়ে দিল, এরপর রক্ত বের করে মাথার মধ্যে চিঠি লিখল। এমন একটা চিঠি যে রক্ত তো একসময় এটা নাই হবে, কিন্তু মাথার মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ওই যে কোনো জায়গায় কাটলে এটা তো জোড়া লাগতে সময় লাগে এবং দাগ পড়ে যায় সেখানে, তো এই দাগের মধ্যে দিয়ে সেই চিঠিটা থাকবে। এখন সঙ্গে সঙ্গে পাঠালে এটাও তো ধরা খেতে পারে, এজন্য অপেক্ষা করলো চুল ওঠা পর্যন্ত। যখন চুল উঠলো তাকে পাঠিয়ে দিল, তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু এইটা তো আর কারো কল্পনায়ও নাই যে এখানে চিঠি থাকতে পারে। সে গিয়ে হাজির হলো চেঙ্গিস খানের দরবারে, বলল মহামান্য খলিফা আমাকে আপনার কাছে বার্তা দিয়ে পাঠিয়েছে। বললো বার্তা কই?
বললো আমার মাথায় লেখা আছে আপনি নাপিত ডেকে চুল কাটানোর ব্যবস্থা করেন। চেঙ্গিস খানের এই বুদ্ধিটা খুব ভালো লাগলো। সে বুঝলো না এটা 2 নম্বরই না ধোঁকাবাজি না, এমন ইউনিক বুদ্ধিতে চিঠি লিখেছে, এটাকে হেয় দৃষ্টিতে দেখা যায় না। চিঠির মধ্যে লেখা ছিল, হে চেঙ্গিস খান, তুমি খাওয়ারিজম সাম্রাজ্য আক্রমণ করতে পারো, যা কিছু তুমি অর্জন করবা সহায় সম্পদ এবং মাল সামানা, এগুলোতে আমি ভাগ বসাবো না, এগুলো তোমার। আর আমার দিক থেকে কোনো রিস্ক নাই, আমি ওদেরকে বাহিনী পাঠিয়েও সাহায্য করব না, উল্টো আমি এখানে নীরব অবস্থানে থাকবো, পারলে তোমাকে সাহায্য করব। চেঙ্গিস খান দেখে তো মহা খুশি, ওর তো মাল দরকার, ওর তো নারীদের ইজ্জত দরকার। এখন যদি এত বড় একটা শক্তিকে সে জয় করতে পারে, তার তো আগামী দিনের অনেক জয় সহজ হয়ে যাবে। ব্যাস, এই মুসলমানদের অনৈক্যের কারণে, খলিফা আর সুলতানের অন্তর্দ্বন্দ্বের কারণে ফল কি হলো? চেঙ্গিস খান ঠিকই হামলা চালালো, খাওয়ারিজম সাম্রাজ্যকে ধুলার সাথে মিশিয়ে দিল, মহামান্য সুলতানও শহীদ হয়ে গেলেন তাদের হাতে। বলবেন যাক, খলিফা তো অন্তত নির্ভয় হয়েছে। হ্যাঁ, সাময়িকভাবে খলিফা টেনশন দূর হয়েছে, নিজের ডান হাত নিজে কাটিয়েছে, কিন্তু লাভ এটা হয়েছে, ইতিহাস এখনো সাক্ষী, ওই চেঙ্গিস খানের নাতি হালাকু খান গদিতে এসে সে চিন্তা করলো, খাওয়ারিজম সাম্রাজ্যকে তো আমার পূর্বপুরুষরা আগেই বরবাদ করেছে, এখন আর আব্বাসী খেলাফতে রাখার কি দরকার, ওইটারেও বরবাদ করি। তখন খলিফা নাসিরও দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। তার উত্তরসূরি খলিফা মুস্তাসিম, সে ছিল গদিতে। তার এক মন্ত্রী যার নাম ইবনে আলকামি। এখানে হলো আমাদের দ্বিতীয় পয়েন্ট চলে আসছে। প্রথম পয়েন্ট ছিল অনৈক্য, দ্বিতীয় পয়েন্ট হলো গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা। ওজির মানে মন্ত্রী, এক মন্ত্রী ইবনে আলকামির সঙ্গে হাত মিলালো হালাকু খান। সে তাকে প্ররোচিত করলো যে তুমি আমাকে সাহায্য করো, আমি খলিফাকে হত্যা করব এবং এই বংশের হাত থেকে আমি রাজত্বকে মুক্ত করব। বিনিময়ে আমি তোমাকে এলাকা জয় করার পর তোমাকে এই এলাকার আঞ্চলিক শাসক বানায় দিব। এই প্রস্তাব পেয়ে সে তো মহা খুশি। ইবনে আলকামি নিজে তো আর জীবনে কোনোদিন খলিফা হতে পারবে না, কিন্তু হালাকু খান যদি দেশ জয় করে তারে এখানকার প্রেসিডেন্ট বানায় দেয়, মাশাআল্লাহ, এই অফার তো আর কিছুতেই ফেলে দেওয়া যায় না। হাত মিলালো, ফলাফল হালাকু খান এসে মুসলমানদের খেলাফতকে, বাগদাদকে ধ্বংস করে মুসলমানদের খেলাফতকেই ইতিহাসে প্রথমবারের মতো নিশ্চিহ্ন করে দিল। তো মুসলমানদের অনৈক্যের ক্ষতিটা কি হয়, দুদিন আগে না হলেও দুদিন পরে কি হয়, ইতিহাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এমন কি এই হালাকু খান আব্বাসী খেলাফতের পতন ঘটানোর পর কোটি কোটি মানুষকে, লাখ না শুধু কোটির অধিক মানুষকে শহীদ করার পর অবশেষে বাগদাদের কেন্দ্রীয় লাইব্রেরি, যেটার নাম ছিল বাইতুল হিকমা, হাউস অফ উইজডম, ইতিহাসে সবচাইতে বড় এবং বিস্তৃত যদি কিছু গ্রন্থাগারের নাম থাকে এর মধ্যে এই লাইব্রেরির নামটা আসবে, বাইতুল হিকমা। এত অধিক পরিমাণে বই ছিল, মুসলমানদের জ্ঞান বিজ্ঞান এবং আমাদের ইতিহাস ঐতিহ্যের বড় এক ভান্ডার ছিল। এটার সামনে এসে হালাকু খান আদেশ দিল এটাকেও পুড়িয়ে ছাই কর। তার এক মন্ত্রী বলল, এটা তো আমাদের বুঝে আসছে না, মানুষ তো মারলাম, সাধারণ মানুষও মারলাম, খালি আর্মি না, সাধারণ মানুষও বিশেষ করে দিলাম, এখন এই লাইব্রেরি থাকলে কি সমস্যা, আমরা উপকৃত হতে পারবো, জ্ঞান তো সবারই দরকার। কিন্তু হালাকু খান বলল, আচ্ছা এই বইগুলো কি ওরা পড়ে নাই, মুসলমানরা পড়ে নাই বইগুলো? বললো মুসলমানদের লাইব্রেরি, মুসলমান পড়বে না তো কে পড়বে, অবশ্যই পড়েছে। বলল যেই বই পড়ে নিজেদেরকে কিভাবে রক্ষা করতে হয়, আত্মরক্ষার সবকটা শিখতে পারে নাই, গাদ্দারদের ব্যাপারে সচেতন হতে পারে নাই, ওই রকম বই আমার লোকদের পড়ার কোনো দরকার নেই, তোমরা এগুলোকে পুড়িয়ে ছাই করে দাও। এক আদেশে সব পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। আর অন্য যেখানে যত বই পেল নদীতে নিয়ে এমনভাবে ফেললো, ইতিহাস এখনো সাক্ষী, নদীর পানি পর্যন্ত কালো হয়ে গিয়েছিল। ওই জামানায় তো আর প্রিন্টিং প্রেস ছিল না, ওই দত কালি দিয়ে লেখা হতো। এই কালিগুলো এমনভাবে নদীতে ছড়িয়েছিল, নদীর পানি পর্যন্ত বিভিন্ন জায়গায় কালো হয়ে গিয়েছিল। এই পরিমাণ ক্ষতি এখনো মাঝে মাঝে আফসোস লাগে। আমরা ওই পড়াশোনা করতে গেলে এমন কিছু বইয়ের নাম পাই, খালি নাম পাওয়া পর্যন্ত এটার অস্তিত্বই দুনিয়াতে নাই। কিভাবে থাকবে? ওই জামানায় তো আর হাজার হাজার কপি সারা দুনিয়া ছড়ায় দেওয়া যেত না, আর পিডিএফ আর আধুনিক ভার্সন তো ছিলই না। তো এই পরিমাণ ক্ষতি তারা আমাদের ইসলামের করে দিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ওই জালেমদের ওদের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন। ইবনে আলকামি গাদ্দারিটা করিয়েছে এমন একটা রাস্তা দিয়ে, যেই ভুলটা এখনো করে মুসলিম সমাজ। ইবনে আলকামি, ওই যে গাদ্দার মীর জাফর মীর সাদেকের নাম তো শুনেছি, ইবনে আলকামির নামটা আমরা কম শুনেছি। সে খলিফাকে বুঝালো, এই যে এত এত আর্মি, এগুলো পালার দরকার, এত আর্মির তো দরকার নাই দেশে।
আপনি যে প্রতি মাসে এই সামরিক খাতে এত টাকা ব্যয় করেন, যদি এখানে ওই সংখ্যাটা কমিয়ে আপনি সামরিক ব্যয় যদি কমাতে পারেন, তাহলে দেশের রাস্তাঘাট থেকে শুরু করে অবকাঠামোগত অনেক উন্নয়ন আর উন্নয়ন আর উন্নয়ন করতে পারবেন। সব যদি আর্মির পেছনেই ঢালেন, তাহলে রাষ্ট্রের বেশি উন্নয়ন কিভাবে করবেন? ওই বলদ খলিফা, ওই পারিবারিকভাবে যখন কেউ নির্বাচিত হয়, সবসময় যোগ্য লোকরাই আসে এমন না, ওই মাঝে মাঝে পরিবারের কারণে কিছু বলদ গদিতে এসে বসে যায়। সে চিন্তা করলো আসলেই তো হুদাই এত বিশাল আর্মি পালার দরকার কি, কর্মী ছাঁটাই শুরু করলো। করতে করতে বাহিনীকে ছোট বানায় দিল, একদম ছোট বানায় দিল। আর ফলাফল, যখন ওরা আক্রমণ চালালো, তার বাহিনীর সংখ্যা যেই পরিমাণ আছে, এটা দিয়ে কোনো শক্ত মোকাবেলায় গড়তে পারলো না। ওই তুরুপের তাসের মতো একদম পুরো ধসে গেল এই হালাকু খানের ঝড়ের সামনে, এবং খলিফাকে পর্যন্ত ছালার চটের মধ্যে পেঁচিয়ে লাথি মেরে মেরে নির্মমভাবে শহীদ করে ফেললো। এমনকি তার লাশটা পর্যন্ত মর্যাদার সঙ্গে দাফন করার গরজ অনুভব করলো না। যদিও ইবনে আলকামি, তারও শখ পূরণ হয় নাই, সেও শাসক হতে পারে নাই। মির্জাফর, মীর সাদেকরা কখনোই সম্মান পায় না, কারণ টিস্যুর দাম থাকে ব্যবহারের আগ পর্যন্ত। টিস্যু বক্স কিনতে গেলেও বহু টাকা লাগে, 50 থেকে শুরু করে 100 টাকা গোনা লাগে একটা টিস্যু বক্স কিনতে। কিন্তু ব্যবহারের পর এটাকে আর কেউ পরম যত্নে আগলে রাখে না, হয়তো ডাস্টবিনে ফেলে দেয়, না হলে কমোডে ফেলে ফ্লাশ করে এটাকে চিরতরে বিদায় করে দেয়। এই গাদ্দাররা সর্বদা মুসলমানদের ক্ষতি করে ভাবে, দিন শেষে ওরা মনে হয় ব্যক্তিগতভাবে লাভবান হতে পারবে, কিন্তু ইতিহাস সাক্ষী কেউ কখনো লাভবান হতে পারে না। ওই যে সাদ্দামরে ধরিয়ে দিয়েছিল, যে কি লাভটা সে দুনিয়াতে অর্জন করতে পেরেছে। আপনি বাংলাদেশ থেকে শুরু করে সারা দুনিয়ায় দেখেন, যারা যখনই গাদ্দারি করেছে, সাময়িক 10 দিন 20 দিন হয়তো সুখ পেয়েছে, কিন্তু ইতিহাসও কলঙ্কিত হয়েছে, এবং দিন শেষে দুনিয়াতেও ভালো কিছু পায় নাই, আর আখিরাতে পাওয়ার তো সুযোগই নাই। তাহলে এখান থেকে সবচাইতে বড় শিক্ষা, ওই যে আব্বাসী খেলাফতের পতন হলো, এখান থেকে আমাদের জন্য সবচাইতে বড় শিক্ষা যে আমাদের ভেতরে ঐক্যের কোনোই বিকল্প নাই। অনৈক্য যত বাড়বে, আর গাদ্দাররা মুসলমানদের বড় বড় পদে যত বেশি যাবে, তত মুসলমানদের আগামী দিনের বিজয়ও তত বেশি ঝুঁকির মুখে থাকবে। আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হলো, এটা আমাদের কাজে যাবে আর কি, আমাদের কাজে। সেটা কি, যখন হালাকু খান তার বাহিনী নিয়ে বাগদাদের বর্ডারের কাছাকাছি এসে উপস্থিত, তরবারিতে শান দিচ্ছে, এগুলো দিয়ে মুসলমানদের গলা কাটবে, ওই সময়, আল্লাহ মাফ করুক বলতেও লজ্জা লাগে, ওই সময় বাগদাদের ভেতরে, ওই সময়ের দুনিয়ায় জ্ঞান বিজ্ঞানের চর্চার এক শ্রেষ্ঠ কেন্দ্র, সে বাগদাদের মধ্যে আলেমরা আর বুদ্ধিজীবীরা তারা তর্ক করছিল এমন দুটো মাসালা নিয়ে। ওই যে বললাম, বলতেও লজ্জা লাগে। 1 নম্বর মাসালা হলো, কাকের গোশতের হুকুম কি? কাক তো চিনেন, কাউয়া। ওই কাউয়ার গোশতের হুকুম কি, এটা নিয়ে তাদের মধ্যে ইখতিলাফ হচ্ছিল, যে এটা আসলে মাসালাগতভাবে কোন পর্যায়ে। আর 2 নম্বর হলো, এক দুনিয়ায় 2 খলিফা হতে পারে কি না, এক দেহে 2 মাথা হতে পারে কিনা, ওইটার মতো আর কি। এক দুনিয়ায় 2 খলিফা হতে পারে কিনা, একাধিক খেলাফতের হুকুম কি? হ্যাঁ, মাসালাগত বিতর্কের সমস্যা নাই, মাসালাগত বিতর্কও ভালো, কিন্তু কোন সময় হচ্ছে এই বিতর্ক? যে সময় হালাকু খান এসে উপস্থিত মুসলমানদের বর্ডারের কাছাকাছি। আজকেও আপনি দেখেন, অনেকের সারা জীবনের আলোচনা শুনলেও মনে হয় যে মুসলমানদের মনে হয় সারা দুনিয়ায় কোনো সংকট নাই, কোনো ক্রাইসিস নাই, সব সংকট শুধু 8টা 10টা মাসালায়।